আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে একজন মুক্তিযোদ্ধার সাথে আলোচনা করব দেশের বর্তমান পরিস্থিতি এবং মুক্তিযুদ্ধে ওনার অবদান এবং মুক্তিযোদ্ধা হিসেবে ওনার আজকের যে অনুভূতি সেটা নিয়ে। এই জন্যই আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি একজন মুক্তিযোদ্ধা যিনি দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু আজকের দিনে তাদের বলা হচ্ছে দেশদ্রোহী। আপনাদেরকে আমাদের আলোচকের সাথে পরিচয় করিয়ে দিই। তিনি একজন লেখক, একজন মুক্তিযুদ্ধ গবেষক এবং তার সবচাইতে বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি তার পরিবারের 26 জন চোখের সামনে নিহত হতে দেখেছেন, হত্যা করা হয়েছে তার চোখের সামনে তিনি প্রত্যক্ষ করেছেন এবং তার আশেপাশে প্রায় 100 জনের উপরের মানুষকে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধে। এই সার্বিক বিষয়ে আলোচনা করবেন আর বর্তমান বিষয় নিয়েও কথা বলবেন। তিনি আমাদের সবার প্রিয়, আমরা বলি বাবলু ভাই, কিন্তু ওনার পুরো নাম হচ্ছে খুরশিদ আলম চৌধুরী বাবলু। বাবলু ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ। আছি ভালো, কিন্তু আমি খুব আপসেট। আপনারা জানেন বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা খুবই নাজুক এবং দুঃখজনক, যার জন্য আমি খুব আপসেট। আমরা 53 বছর পর অত্যন্ত দুঃখজনক, লজ্জাস্কর এরকম একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে আমরা আশা করিনি। 30 লক্ষের উপরে রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং 4-5 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা ওই বাংলাদেশ পেয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সেই স্বাধীনতা সংগ্রামের এবং মুক্তিযুদ্ধের পরাজিত তারা পরিকল্পিতভাবে ধাপ্পা দিয়ে আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করছে এবং তাদের যা খুশি তাই মগের মূল্য কায়েম করেছে। এটা খুবই লজ্জাস্কর। আজকের এই পৃথিবীতে একটা অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক যে এরকম আমাদের দেশে একটা উন্নয়নের স্রোতধারা চলছিল, আমাদের দেশটা এগিয়ে যাচ্ছিল, আমরা এখন পিছনের দিকে চলে যাচ্ছি। এটা খুবই দুঃখজনক। বাবলু ভাই, আমরা আমাদের তাহলে মূল আলোচনায় শুরু করি। আপনারা তো মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আপনি তো প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে, যদিও তারা এখন 30 লাখ শহীদ নিয়ে প্রশ্ন তোলে, মা বোনের ইজ্জত, সংখ্যা, সবকিছু নিয়ে তাদের প্রশ্ন, আমরা বুঝে গেছি তাদেরকে। কিন্তু আপনি একজন যোদ্ধা, আপনাদের হাত দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশটা আমাদেরকে দিয়েছেন। গত পরশুদিন যখন 32 নম্বরটা গুড়িয়ে দেওয়া হলো, 32 নম্বরকে আমরা বলি স্বাধীনতার আতুর ঘর। ওখান থেকে সমস্ত কিছু আমাদের মুক্তিযুদ্ধটা শুরুই হয়েছে, সমস্ত পরিকল্পনা, সমস্ত কিছু ওখানকার থেকেই। এটা যখন গুড়িয়ে দেওয়া হলো, তখন আমি জানি আপনার অনুভূতি খুবই, আপনি হয়তো হতবাক হয়ে গিয়েছিলেন। তারপরেও আপনি কি আপনার অনুভূতি বলবেন? আমার ভিতরে তো একটা আগুন জ্বলতেছে। আমরা এই যে আপনি 30 লক্ষ রক্ত নিয়ে যে আলোচনা সমালোচনা হয়, এটাও খুব দুঃখজনক। আমার মনে হয় পৃথিবীতে আমাদের একটা অকৃতজ্ঞ জাতি। আমি জাপানে ছিলাম 7-8 বছর, ওখানে পড়ালেখা করেছি। নিউ ইয়র্কে আসছি প্রায় 26 বছর 27 বছর। আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, কিন্তু পৃথিবীর কোথাও আমাদের মতো এরকম অকৃতজ্ঞ জাতি আমি দেখিনি। খুব দুঃখজনক। এই আপনি বললেন যে 30 লক্ষ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বা বাঙালি হত্যাযজ্ঞ চলেছে, এর কিন্তু এভিডেন্স আছে। এটা কিন্তু মুখের কথা না। স্বাধীন হওয়ার পর কিন্তু আমরা রাশিয়ার প্রাবদা, নিউ ইয়র্ক টাইমসে আছে এবং কলকাতা, ভারতের বিভিন্ন পত্র পত্রিকায়, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায়ও 30 লক্ষের উপরে, আমার
মনে আছে যে আমরা এমনকি পাকিস্তানের ডন পত্রিকায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রকাশিত হয়েছিল ডন পত্রিকায়, যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে 35 লক্ষ মানুষকে হত্যা করেছে নির্বিচারে। এসব এভিডেন্স আছে, এটা কেন মুখের কথা। অনেকে বলে যে বঙ্গবন্ধু স্লিপ অফ টাং 3 লাখের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলছে, সব ভুয়া কথাবার্তা। এগুলো স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের পরিকল্পিত ভাবে এই সংখ্যাটা কমায় নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তাদের নিজেদের অপরাধ থেকে কমানো, অপরাধটাকে একটু ডাউন করার চিন্তা চেতনা থেকে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালায়। বঙ্গবন্ধু ভবনটা ধ্বংস করে দিয়েছে। এরা তো 5ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতে আগুনও দিয়েছিল। এমনিতে একটা জাদুঘর। খুব মানে অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকের এই পৃথিবীতে আমরা পিছনে চলে যাচ্ছি, পশ্চাৎপদ একটা জাতি এবং নির্লজ্জ অকৃতজ্ঞ জাতি আমি মনে করি। বলার কিছুই নেই। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, যা হচ্ছে আজকে বাংলাদেশে, এর প্রত্যেকটা হিসাব কিন্তু দিতে হবে। তার প্রমাণ কিন্তু 71 সালে পেয়েছি। পাকিস্তান কিন্তু তার খেসারত দিয়ে গেছে 1971 সালে। আজকে যে মগের মূল্য কায়েম করা হয়েছে, যারা এই সমস্ত অপকর্ম করতেছে তাদেরকেও কিন্তু আগামীতে এর কড়াই গন্ডা হিসেব দিতে হবে। আমি এগুলো বিশ্বাস করি, তার ইতিহাস তার প্রমাণ, আমি এটা বিশ্বাস করি। তো অতএব এই অপকর্ম, অন্যায়, ধ্বংসযজ্ঞ বন্ধ করে আমি মনে করি যে আমাদের দেশটা যাতে, দেশের মানুষ এবং জাতি যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে, সেই চিন্তা ভাবনাই করা উচিত। বর্তমান যারা ক্ষমতাসীন আছে বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাবো, এই দেশটাকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাবেন না। আপনারা যদি ধ্বংস করেন তাহলে কিন্তু তার খেসারত আপনাদের কড়াই গন্ডায় দিয়ে যাবে। অতএব আসুন, লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে ওই বাংলাদেশ, এই জাতিকে আমরা একটা সুন্দর জাতিতে যাতে পরিণত করতে পারি, আমরা সেই লক্ষ্যে অগ্রসর হই এবং কাজ করি। ধন্যবাদ বাবলু ভাই। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আসলে এখন তো বোঝা যাচ্ছে যে এই যে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই সরকার পতনের কোটা আন্দোলন আসলে একটা উছিলা ছিল এবং পরিকল্পিত। পরিকল্পিত। এটা ধীরে 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 এক দফাতে যে, এবং এটা যে এখন আরো বেরোচ্ছে যে ডিপ স্টেট ফান্ডিংস, এগুলো কিন্তু এখন সব এখান থেকেই, মার্কিন যুক্তরাজ্য থেকেই কিন্তু এই জিনিসগুলোকে বেরোচ্ছে ওখানকার সাংবাদিকরা। এখন আমার প্রশ্ন, এই যে আপনি বললেন যে বর্তমান সরকার কাছে আহ্বান জানালেন, এটাকে অনেকটা অরণ্য রোদনের মতো না? কারণ এরা এই ইউনূস সরকারই তো আসলে বসেইছেন মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এস্টাবলিশ করার জন্য। আমি তাদের ভালোর জন্য বললাম, তা না হলে তাদেরকে চরম খেসারত দিতে হবে। আমি সেই জন্যই আহ্বান জানালাম। আমার মনে হচ্ছে হ্যাঁ, এটা অরণ্যের রোদন, অরণ্যের কিন্তু রোদন। আমি আহ্বান জানালাম তাদের ভালোর জন্য। তা না হলে তাদেরকেও কিন্তু ধ্বংস হয়ে যেতে হবে, এটা হুম। ভালোর জন্য। আহ, আপনার বিষয়টাও বুঝতে পেরেছি। আসলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন আহ বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনি তো সবার ভালোই চাইবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যারা ওই আসলে বাংলাদেশকে আমি ভালোবাসি বলেই আমি এই কথাটা বললাম। জনসাধারণের কথা চিন্তা করে হয়তো আপনি বলছেন যে দেশ ঠিক না হলে সাফারার হবে জনসাধারণ। এই প্রসঙ্গে আমি একটা কথা, আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বা আপনার বিশ্লেষণ জানতে চাই। ওনারা গতকালকে যখন নাকি 32 নম্বর কুড়িয়ে দেওয়ার পরে বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে, মানুষজনও তো বিরক্ত হয়ে গেছে। তখন যখন নাকি মানুষরা প্রতিহত করতে এগিয়ে গেল, তখন একটা বাহিনী নামানো হলো, অপারেশন সার্চ লাইটের মতো, অপারেশন ডেভিল হান্ট। এটার ডেভিল নাম হান্ট। ডেভিল হান্ট, এটা আমরা শুনি না, এটা প্রথম শুনলাম। অপারেশন সার্চ লাইট, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন ডেভিল হান্ট। এবং এটা থেকে আমি একটা নিউজ পেপারে দেখলাম, এখন তো বোঝা যায় না সত্যতা,
তো ১,৩৩৮ জন বোধহয় গ্রেফতার হয়েছে এরকম শুনলাম। একজন বলল তার শ্বশুরকে তুলে নিয়ে গেছে, সে জানে না কোন থানায় গেছে, পরবর্তীতে জানা গেল খিলগা থানায় আছে। এরকম অবস্থা ঘটছে। তো এই যে একটা অপারেশন ডেভিল হান্ট, এটা আসলে কাদেরকে রক্ষা করার জন্য ওনারা নামালেন? ওনারা এরা আসলে আমার যেটা মনে হয়েছে, এরা ৭১ সালের মতোই কিন্তু জি নেমে ৭১ জি সালে আমি আগস্ট মাসেই তার প্রমাণ পাইছি জি যে এই যে অগ্নিসংযোগ, জি সংযোগ, এগুলো সব কিন্তু জি ৭১ জি ৭১ সালে দেখেছি পাকিস্তান বাহিনী, এবং এদেরই পূর্বপুরুষ রাজাকার আলবদররা জি অগ্নিসংযোগ করে এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আমার চোখে দেখা। ঠিক সেই সেই আহ, সেই সেই রূপেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয়েছে, তারা এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে এই তাদের আমাদেরকে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করার জন্যই তারা এই সমস্ত পরিকল্পনা নিয়েছে এবং মাঠে নেমেছে। তা আমি তো মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা প্রকৃত পক্ষে বাংলাদেশকে ভালোবাসেন, যারা দেশপ্রেমিক আছেন, এখন তাদেরকে প্রস্তুত হতে হবে এর বিপক্ষে এবং প্রতিরোধ করতে হবে। এই যে এই পুরো বিষয়টাতে সেনাবাহিনী যেমন বলেছিলেন যে আহ, গণভবনে যখন নাকি ৫ই আগস্ট পরে সব ঢুকে গেল, বললো যে আমরা প্রতিহত করতে পারবো না, কারণ এখানে করতে গেলে অনেক ম্যাসাকার হবে, বহু লোকের প্রাণ যাবে। তারপরে এখন আবার অপারেশন ডেভিল হান্ট নামা হলো। এই পুরা ঘটনায় গত ৫-৭ মাসে সেনাবাহিনীর ভূমিকাটা আসলে কি? সেনাবাহিনীর ভিতরে কি আরেকটা কোনো কুয়ের মতো, বা সেনাবাহিনীর ভিতরে কি পাকিস্তান পন্থীদের অনেক বেশি শক্তিশালী? আর সেনা প্রধানের ভূমিকাটা কি? সেনা জি প্রধানের ভূমিকা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজাকার আলবদ জামাত শিবিরের পক্ষে। জি কারণ তিনি ৫ই আগস্টে যখন প্রথম মিটিং ডাকেন এবং এই জামাতকে নিয়েই উনি মিটিংটা শুরু করেছিলেন, জি এগুলো তো প্রথম হয়ে গেছে। সেনাবাহিনী পরিকল্পিতভাবে তাদের পক্ষ নিয়েই মাঠে নেমেছেন। মুখে অনেক কিছুই বলতেছেন, কারণ আমরা তো দেখেছি ৫ই আগস্টে ওই যে কোটা আন্দোলন, এই সব কিছুই ছিল পরিকল্পিত। আড়ালে ছিল হচ্ছে এরা, আড়ালে ছিল এরা, এরা এখন সামনে এসেছে এবং এদের উদ্দেশ্য ওই সেই ৪৭ সালে ফিরে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। এবং তার জন্য আমার মনে হয় এরা ৭১ সালের মতো আবার একটা ধ্বংসযজ্ঞ চালাও, যার পরিপ্রেক্ষিতে এই ডেভিল হান্ট বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। তো এবার জি বলুন। বাংলাদেশ হতে হবে এবং প্রতিহত করার জন্য প্রস্তুত হতে হবে। এছাড়া কোনো বিকল্প আমি মনে করি আমার সামনে নেই। আহ, বা যা বাব- বাবলু ভাই, তাহলে কি এই যে দেখেন আপনি আওয়ামী লীগকে নামতে দিচ্ছে না, তারপরে আহ, তাদের ১৪ দল, ওনাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ১৪ দলের ২ নেতা তো জেলে, তারপরে প্রধানরা, তারপরে যারা নাকি বামপন্থী একটা বিশাল অংশ তাদের সাথে চলে গেছিল, এখন তারা একটা মধ্যপন্থার মধ্যে অবস্থান ব্যাক করছে। সরকার প্রধান, সরকারের যে উপদেষ্টা মন্ডলী, সবাই তাদেরকে সাথে, এই পাকিস্তানপন্থী বা উগ্র মৌলবাদের সাথে। সেনাবাহিনীও যদি সাথে হয়, তাহলে আমাদের এই যে আপনি বললেন যে এখন ফাইট ব্যাক করা বা আমাদের প্রতিরোধ না করলে হবে না, প্রতিরোধ আসবে কোথা থেকে? আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় আপনার? প্রতিরোধটা আসবে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দিক থেকে। মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো আমাদের বাংলাদেশে আছে, আহ, তাদের দিক থেকে এই রাজনৈতিক শক্তি যেগুলো আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সাথে যারা আছে, জি তাদের দিক থেকেই এই প্রতিহতটা আসতে হবে। খালি ওই আহ, অতীতের গল্প, এই করেছি, ওই এই উন্নয়ন করেছি, ওই উন্নয়ন, এখন আর ওসব কোনো কাজে আসবে না। আমি মনে করি যে তারা সশস্ত্র ভাবে আহ এই নিধন চালানোর জন্য আজকে মাঠে নেমে গেছে। এখন তাদের বিরুদ্ধে আমি যেটা বুঝতে পারতেছি, তাদের বিরুদ্ধেও ঠিক ওইভাবে সশস্ত্র বিপ্লব ছাড়া এর কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না। তা না হলে ওই আহ, জাতির সামনে শুধু উন্নয়নের গল্প করে আর এর
ভালোবাসা, প্রেম, মহাব্বতের গল্প করে কিন্তু আমার মনে হয় না যে এদেরকে থামানো যাবে। আমি আমি 1971 সালে আমি নিজে তার প্রমাণ, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধরা ছাড়া কিন্তু বিকল্প নেই। সে যে যাই মনে করুক না, তা না হলে আমাদেরকে ওরা খুন করে ফেলবে এবং আমাদেরকে খুন হতে হবে, এর বিকল্প নেই কিন্তু। বাবলু ভাই, আমি আপনি যেহেতু বললেন যে অস্ত্রের বিকল্প অস্ত্রই ধরতে হবে, আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টানলেন। আমি মুক্তিযুদ্ধের সময়টাতে আপনার তো অনেক ঘটনা আছে, তো একটা উল্লেখযোগ্য ঘটনা, এবং আপনি যে মুক্তিযুদ্ধে জয়েন করলেন, আপনার সেক্টর কমান্ডার, এইটা নিয়ে আপনি যদি আমাকে একটু বলেন আমাদের দর্শকদের, যে আপনারা কত কষ্ট করে, আপনাদের সেক্টর কমান্ডাররাও কত কষ্ট করে আপনারা এই যুদ্ধটা করে জয়ী হয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। আপনি যদি আমাদেরকে ওই সময়ের স্মৃতিটা দর্শকদের একটু জানান আপনার মুখে। আমি 1970-71 সালে যশোর সিটি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলাম। আমি ছিলাম 10ম শ্রেণীর ছাত্র সেই হুম। সময়। এবং আমার পরিবারটা একটা রাজনৈতিক পরিবার ছিলেন। আপনারা হয়তো চিনবেন, জানবেন, সেটা হচ্ছে যে 1970 সালে আমার খালু ছিলেন অ্যাডভোকেট রওশন আলী। উনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নির্বাচিত এমপি হয়েছিলেন। তার পিছনে পিছনে ঘুরে বেড়াতাম। তিনি আমাকে বিভিন্ন দায়িত্ব দিতেন, মাইকিং করা, পোস্টারিং করা, ওয়ালিং করা, এগুলোই আমি করে বেড়াতাম। এখন 1971 সালের মার্চ মাসের ঘটনা তো আপনারা জানেন, যখন 7ই মার্চে বঙ্গবন্ধু আহ্বান জানালেন ঢাকায় যে তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো হুম। এবং দুর্গ গড়ে তোলো। এই আহ্বান আমাদের একটা গ্রিন সিগন্যাল ছিল। ওই 8ই মার্চের থেকে আমরা কিন্তু ছাত্রলীগ, শ্রমিক, এরা কিন্তু গোপনে প্রায় 400-500 বিভিন্ন ভাগে, 3-4টা ভাগে যশোর শহরের বিভিন্ন মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় চত্বরে, মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় ছাত্রাবাস চত্বরে আমরা কিন্তু এই ট্রেনিং শুরু হয় আমাদের ডামি রাইফেল নিয়ে। মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় কলেজে ডামি রাইফেল ছিল, ওই ডামি রাইফেল নিয়ে আমাদের ট্রেনিং শুরু হয়। আমাদের ট্রেনিং দিতেন অবসরপ্রাপ্ত এয়ারফোর্সের সার্জন, নামটা ভুলে গেলাম, আমাদের ইপিআর এর একজন ছিলেন সুবেদার খান সেকেন্দার, আর লেফটেন্যান্ট, সবই অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। তারাই হচ্ছেন আমাদেরকে ট্রেনিং দিতেন। এবং ইপিআর এর যে খান সেকেন্দার ছিলেন, উনি এই রাইফেল ইপিআর এর ওখান থেকে 2-5টা গোপনে রাইফেল নিয়ে আসতেন সন্ধ্যার পরে, ওই রাইফেল দিয়েই কিন্তু আমাদের দেখা। যাই হোক, তারপরে তো 25শে মার্চের রাত্রে, রাত 12টায়, দিনগত রাত্রে অপারেশন সার্চ লাইট পাকিস্তানি আর্মিরা সারা বাংলাদেশই দখল করে নিল এবং অমানসিক ভাবে সামনে যাকে পাইছে তাকে ঢাকা, যশোর, খুলনা, চিটাগং, রংপুর, সমস্ত জেলা শহর, আমাদের যশোরের পাশেই বাংলাদেশের অন্যতম বৃহত্তম ক্যান্টনমেন্ট। সেখান থেকে 400-500 গাড়িতে করে পাকিস্তানি সেনারা এলএমজি নিয়ে, প্রত্যেকের হাতে লাইট মেশিন গান নিয়ে তারা যশোর শহর দখল করে নেয় এবং সামনে যাকে পাইছে তাকে করে হত্যা। তখন এবং কারফিউ দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে ফেলে। 30শে মার্চে হচ্ছে এই 26শে মার্চের থেকে 30শে মার্চ তো আমরা কারফিউর ভিতরে অবরুদ্ধ ছিলাম। এই অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন বাড়িতে, বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে পাকিস্তানিরা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বাধীনতার পক্ষের নেতৃবৃন্দ, কর্মীদেরকে তুলে নিয়ে নিয়ে যায় তারা গুম করে দিয়েছে। তাদের তাদের লাশটাও আমরা পরবর্তীকালে আর খুঁজে পাইনি। এরপরে 30শে মার্চে সকালবেলায় 8টা-9টার সময় যশোর ক্যান্টনমেন্টে রিভোল্ট হয়। কারণ পাকিস্তানি আর্মিরা তখন সারা বাংলাদেশেই বিভিন্ন ক্যান্টনমেন্টে বেঙ্গলি সেনাদের কাছ থেকে ওই ডিজার্ম করার জন্য তারা অস্ত্রগুলো নিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা চালায়। তখন
এই প্রথমে তো আপনারা জানেন 19শে মার্চে ঢাকায় মেজর শফিউল্লাহর নেতৃত্বে প্রথম জয়দেবপুরে হচ্ছে রিভোল্ট হয় 19শে মার্চ। ঠিক এইভাবে চিটাগাং রিভোল্ট হয় 26শে মার্চে। ঢাকা বিভিন্ন জায়গায়, এই যশোরে হয় 30শে মার্চে সকাল 8টা। যশোরে বেঙ্গলি রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন হাফিজ, এখন যিনি বিএনপি করেন, আর আনোয়ার ছিলেন, ওনার বাড়ি কুমিল্লায়। এই যুদ্ধ বেঁধে যায় বেঙ্গলি সেনাদের সাথে পাকিস্তানি আর্মিদের যশোর ক্যান্টনমেন্টে। তখনই সকাল 10টা-11টার সময় যশোরের ইপিআর হেডকোয়ার্টার, আমার বাড়ির পিছনেই সার্কিট হাউসের অপোজিটে ইপিআর হেডকোয়ার্টার ছিল, এখন নেই। ইপিআর হেডকোয়ার্টার, পুলিশের থানা, কোতোয়ালি থানা, তারপরে বিভিন্ন ওই পুলিশ লাইন টাইনে সব জায়গায় কিন্তু রিভোল্ট শুরু হয়ে যায় এবং ওখান থেকে আমরা অস্ত্র পেয়ে যাই। ওই অস্ত্র দিয়ে আমরাও যশোর ক্যান্টনমেন্ট কিন্তু ঘেরাও করে ফেলি। তো দুর্ভাগ্য যে আমাদের কাছে তো অত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল না। 303 রাইফেল আর 2-5টা হয়তো এইচএমজি। আর পাকিস্তানি আর্মিদের কাছে তো সবই এলএমজি, লাইট মেশিন, হেভি মেশিন গান, তারপরে তাদের কাছে ট্যাঙ্ক ছিল, কামান ছিল, মোটর ছিল, যার জন্য আমরা 4 এপ্রিল 3রা এপ্রিল সন্ধ্যা পর্যন্ত মোটামুটি যশোর শহর কিন্তু আমরা দখল করে রেখেছিলাম। আর 30শে মার্চের রিভোল্টটা হলো ওই দিনকে বিকাল বেলায় এই ক্যাপ্টেন হাফিজ তার সৈনিকদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। আর লেফটেন্যান্ট যাওয়ার সময় গুলি লাগে, মাজায় গুলি, ব্রাশ ফায়ার লাগে। ব্রাশ ফায়ার উনি সন্ধ্যার সময় ক্যান্টনমেন্টের পাশে কাজী নজরুল ইসলাম কলেজ আছে, এই কলেজের সামনে মৃত্যুবরণ করে। 3রা এপ্রিল যশোর শহর আমরা যেহেতু পেরে উঠতেছিলাম না, তখন আমাদেরকে কিছু সিনিয়র ইপিআর এবং অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, ওই যে আমাদেরকে যে ট্রেনিং দিতেন এয়ারফোর্সের সার্জন আবু জাহিদ, লেফটেন্যান্ট নান্নু, তারপরে ইপিআর এর সুবেদার খান সেকেদার এবং কয়েক শত ইপিআর, তার পুলিশ সহ একটা সম্মিলিত মুক্তিযোদ্ধা বাহিনী আমরা প্রতিরোধ গড়ে তুলি। 3রা এপ্রিলে সন্ধ্যার পরে আমাদেরকে ওই ইপিআররা বলেন যে যশোর শহর থেকে সরে যেতে হবে, তা না হলে আমরা এখানে থাকতে পারবো না। কারণ ওদের কাছে তো অত্যাধুনিক অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, মর্টার আছে, কামান আছে, প্রত্যেকের হাতেই সব লাইট মেশিন গান, হেভি মেশিন গান। তা আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু কারেন্ট ছিল না, লাইট ছিল না, সারা শহর অন্ধকার, কোথায় শত্রু মিত্র আছে বোঝা যাচ্ছে না, যার জন্য আমরা ওই ইপিআর হেডকোয়ার্টার এবং আশেপাশেই বিভিন্ন বাড়িতে অবস্থান করছিলাম। ওখানে সিটি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এম এ জিন্নাহ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি আমাদের সাথে ছিলেন। মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের প্রফেসর ছিলেন সিরাজ উদ্দিন আহমেদ, ওনার বাড়ি মানিকগঞ্জে, আব্দুল মান্নান বরিশালে। আমরা সব প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা, ডাক্তার, নার্স পর্যন্ত ইপিআর হেডকোয়ার্টারের মধ্যে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যারা আহত হচ্ছিলেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল ইপিআর হেডকোয়ার্টারের মধ্যে। জেলা স্কুলের সামনে ইপিআর হেডকোয়ার্টারের মধ্যে হচ্ছে আহত মুক্তিযোদ্ধা, ইপিআর আনসার পুলিশ বাহিনী, তাও অন্তত কমপক্ষে 50-60 জন। আমরা মনে করলাম যে ভোরবেলায় একটু পরিষ্কার হলে আমরা ওখান থেকে সরে যাব, কিন্তু দুর্ভাগ্য যে ভোরবেলায় ওখান থেকে সরে যাওয়ার আগেই আমরা পাকিস্তানি আর্মিদের দ্বারা ঘেরাও হয়ে গেলাম। প্রায় হাজারের উপরে পাকিস্তানি আর্মি যশোর শহরটা ঘিরে ফেললো, আমাদেরকে ঘিরে ফেললো এবং সকাল 6টার থেকে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল। সামনে যাকে পাইছে তাকে এলএমজির ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করেছে। বাড়িতে ঢুকে ঢুকে নারী, পুরুষ, শিশু, কিশোর যাকে সামনে পাইছে তাকে গুলি করে হত্যা করেছে। আমি ইপিআর হেডকোয়ার্টারের পাশেই ওই আমার খালাতো ভাই, খালার বাড়ি, সিটি ছাত্রলীগের সভাপতি এম এ জিন্নার বাসায় ছিলাম। ওখানে ভাড়াটিয়া ছিলেন এম কলেজের মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের প্রফেসর সিরাজউদ্দিন সাহেব। প্রত্যেকে সকাল 10টা-11টার সময় আমাদের বাড়িতে পাকিস্তানি আর্মিরা ঢুকে সবাইকে, 10 জনকে ওই
বাড়ি থেকে বের করে বাড়ির সামনে খোলা মাঠ ছিল, রাস্তা দাঁড় করায় সব এলএমজি গ্রাস ফায়ার করে সবাইকে হত্যা করলো, প্রত্যেকটা বাড়িতে ঢুকে। আমি তখন আতঙ্কগ্রস্ত হয়ে ওই প্রথমে তো নিচে লিভিং রুমে ছিলাম সবাই, পরে ওই আমি যখন ওরা দরজা শুরু করে তখন ভয়তে, আমি তো সবচেয়ে ছোট ছিলাম তখন, আমার বয়স 14-15 বছর বয়স, আমি দৌড়াই যাই করে আমাদের কাছে অস্ত্র ছিল, 303 রাইফেল ছিল, আমার বাবার বন্দুক, লায়ন বন্দুক ছিল। আমি ওই ভয়তে দোতলায় যেতে অবস্থান নিই, মানে আতঙ্ক, যা বুঝতেছি যে মৃত্যু তো অনিবার্য, তারপরেও একটা চেষ্টা তো থাকে যদি বাঁচতে পারি। ওই দোতলায় গিয়েছিলাম, তখন দুইজন আর্মি নিচের থেকে তো সবাইকে ধরে নিয়ে যায় বাড়ির সামনেই দাঁড় করে ব্রাশ ফায়ার করে, তারই মধ্যে 4 জন, 2 জন ইপিআর 2 জন আনসারও ছিলেন, তাদেরকেও ব্রাশ ফায়ার গুলি করে হত্যা করলো। পরে দোতলায় 2 পাকিস্তানি আর্মি উঠে আসলো, প্রথমেই রাইফেলের বার্ড দিয়ে আমার উপরে হিট করে, ওদের হাতে লাইট মেশিন গান ছিল, ওই বার্ড দিয়ে এখানকার একটা রিপ ফেটে যায়, নাক দিয়ে রক্ত বেরো যায়। একজন এসে আমার মুখে দাঁত ওখানেই একটা পড়ে গেছিল, পরে আরো প্রায় 5টা দাঁত, আমার সামনে কোনো দাঁত নেই, পরে একটা একটা করে সবই পড়ে গেছে। এবং খোলা আহ রেলিং ছিল না, ওই দোতলা তাদের থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়, সিঁড়ির পরে পড়ে যায়, আমার হিপ বোন ফেটে যায়, বাম পা ভেঙে যায়। ওই অবস্থায় আমি ওখানেই পড়েছিলাম। রান্নাঘরে ঢুকে একজন গৃহ কর্মচারী লালন সঙ্গীত শিল্পী লালু মিয়াকে তারে রান্নাঘরের মধ্যেই ব্রাশ ফায়ার করে হত্যা করে। বাথরুমে একজন রিক্সাওয়ালা পালাই ছিল, তাকে বাথরুমের মধ্যেই হত্যা। এইভাবে প্রত্যেকটা বাড়িতে ঢুকে, আমার মনে হয় সকাল 6টার থেকে রাত 10টার মধ্যে কমপক্ষে যশোর শহরে 10,000-এর উপরে এবং আশেপাশে যশোর শহরতলিতে 10,000-এর উপরে গুলি করে হত্যা করেছে, ব্যানেট দিয়ে খুঁচাই খুঁচাই হত্যা করেছে, করে সমস্ত বাড়িঘর ধরে অন্তত 70-80% বাড়িঘর ধরে পেট্রোল এবং গান পাউডার ঢেলে আগুন সমস্ত ধ্বংস করে। আমি আমার চোখে মনে হচ্ছে যে কি হচ্ছে। ওখান থেকে আমাকে ওই একটা গাড়িতে দেখলাম, ছোট একটা ভ্যান আর্মিদের, ওই ভ্যানের মধ্যে 15-20 জন আহত মুক্তিযোদ্ধা, কারোর পেটে গুলি লাগছে, কারোর হাতে পায়ে মাথায় গুলি লাগছে, বেঁচে আছে তারা, কাছে। ওই আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসে, ওই গাড়ির মধ্যে চেলে ফেলাই দিল, ওর মধ্যে পড়ে থাকলাম এবং মনে হচ্ছিল, বুঝলাম যে কোথাও নিয়ে যায় আমাদেরকে গুলি করে মেরে ফেলাই দেবে, কিন্তু আমাদেরকে ভ্যানে করে এই পাশেই হচ্ছে সার্কিট, ধরেন 3-4 ব্লক সার্কিট হাউসে নিয়ে, সার্কিট হাউসটা ছিল সামরিক জান্তাদের হেডকোয়ার্টার, ওখানে নিয়ে যেয়ে আমাদেরকে ওই বারান্দায় ঘরের মধ্যে অমানসিক ভাবে বাড় দিয়ে লাথি বাড় দিয়ে আমার হাত পা ভেঙে থেতো করে দিচ্ছে। এবং 15-20 জন যে মুক্তিযোদ্ধা বন্দী হয়েছিল, 2টো ট্যাঙ্ক নিয়ে আসছিল ছোট ছোট, এই ট্যাঙ্কের বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করতে যাই, বন্দী হয় এবং মারাত্মক আহত, অনেককে ব্যানের দিয়ে খুঁচায় খুঁচায় মেরে ফেলাই দিল চোখের সামনে, নির্যাতন করতে করে। আর আমাকে মারধর করলো, বললো যে তোমারা ও লিডার কিদার হে, তোমারা ও কমান্ডার কাহা হে, কিদার গিয়া, এই সমস্ত জিজ্ঞেস করতে করতে যখন টর্চার করছিল, সেটা যে নিয়ে গেল, তখন আমার মনে আছে, আজও মনে পড়ে, 20-30 জন মেয়ে, 8-10 বছরের মেয়ে, তার মধ্যে আমি 8-10 বছরের মেয়েও দেখেছি, 20-30 বছরের মেয়েও, মহিলাদের সব উলঙ্গ করে ওই সার্কিট হাউসের বারান্দায়, ঘরের মধ্যে, পিছনে ফুল বাগান, সব গণধর্ষণ করতেছে মেয়েদেরকে। এবং 8-10 বছরের তার মধ্যে অন্তত 5-7টা মেয়ে তো ওই চিৎকার করে মারাই গেল। পরে আমার আর কোনো জ্ঞান ছিল না, তাদের নির্যাতনে আমি জ্ঞান হারাইছিলাম। এবং যখন জ্ঞান ফিরে, তখন ধরেন দুপুর 1-2 বাজে, ওই সার্কিট হাউসের পিছনে বাংকার ছিল, ট্রেন, ওই ট্রেন্সের মধ্যে অন্তত 40-50টা ডেড বডি আমাকেও ফেলে দিচ্ছে, করে দিয়ে পেট্রোল
আগুন ধরাই দিয়েছে ওই ডেড বডিতে। কিন্তু সৃষ্টিকর্তার গায়ে যখন হাতে পায়ে আগুন লাগে তখন আমার যদিও আমার সব ভাঙ্গা চূড়া, মারাত্মক আহত, আমি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি তারপরেও ওখান থেকে টেনে হিসড়ে ওই বাংকারের মধ্যে থেকে বেরিয়ে ক্রলিং করে হামাগুড়ি দিয়ে দিয়ে পাশে বড় ট্রেন ছিল, ওই ট্রেনের মধ্যে যেয়ে পড়ি। কাদা পানি সাপ পোকা মাকড় জোকের মধ্যে যেয়ে পড়ি। পড়ে আমি ওই ট্রেনের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যশোর শহর থেকে বেরিয়ে চলে যাই। যখন ওই বাংকারের মধ্যে যাচ্ছিলাম তখন দেখেছিলাম যে 8-10 বছরের উলঙ্গ সব মেয়েরা ওই ডেড বডির মধ্যে প্রায় 4-5টা মেয়েও পড়ে আছে এবং আগুনে চলতেছে। আমি ড্রেনের মধ্যে আর উপরে উঠিনি। তখন যশোর শহর, পুরো শহর, 4 এপ্রিল রবিবার সকাল, তখন তো দুপুর 2-3টে বাজে। মাথার উপরে রৌদ্র প্রচন্ড গরম ছিল, পরিষ্কার ছিল দিন। আমি ওই হামাগুড়ি দিয়ে ড্রেনের মধ্যে দিয়ে দিয়ে বাঁচার একটা তো থাকেই, ইচ্ছা। যত মৃত্যু বুঝতেছি যে মারা যাচ্ছি বা তারপরেও বাঁচার চেষ্টা করে আমি ওখান থেকে বেরিয়ে দক্ষিণ দিকে আছে হরিণার বিল, আমরা বলি হন্যের বিল, অনেক বড়, এপার থেকে ওপার দেখা যায় না। সেই বিলের মধ্যে যে ঝাঁপায় পড়লাম, কারণ ওই বিলের অপর পাশে ছিল ইপিআর আনসার পুলিশ। এদিকে শহরে তো এই ম্যাসাকার চলতেছে, আবার পাকিস্তানি আর্মিরা ওই গোলা বর্ষণ করতেছে, সব ওই বিলের আশেপাশে এসে পড়তেছে। যার জন্য আমি ওই পানিতে ঝাঁপ দিয়ে ছাত্রে হাঁচড়ে পাছড়ে অনেক, প্রায় মাইল খানিক দূরে যায় আমি একটা নিরিবিলি জায়গায় এক পাশে যাই উঠে একটা, ওখানে কুয়োদা বাজার বলে, ওই কুয়োদা বাজারের কাছেই। তখন 104 ডিগ্রি জ্বর, সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতেছে, আমি বুঝতে পারতেছি যে আমি মারা। আমার একটা স্যান্ডো গেঞ্জি আর ফুল প্যান্ট পরা ছিল, ওই ফুল প্যান্টটা ওই কাদা পানিতে পড়ে গেছে। আমি তখন উলঙ্গ অবস্থায় এক পার্টিতে উঠলাম এবং জ্বর, ঠকঠক শরীর কাঁপতেছে এবং আমি মারা যাচ্ছি। ওই উঠার পরে ওই আশেপাশে 2জন মহিলা, একজন কিশোরী দৌড়ে আসছে, কলসিতে করে পানি নিয়ে এসে আমাকে গোসল টোসল করায়, হাতে মুখে পানি টানি দিয়ে পানি খাওয়ায়। ওরা গরু গাড়ি থেকে সরে যাচ্ছিল, সেই গরু গাড়িতে করে আমাকে, আমার সেন্স ওইভাবে ছিল না, উলঙ্গ আমি, ওরা একটা লুঙ্গি দেয় আমাকে, ওরাই পরাই দেয়, আমার তো হাত ভাঙ্গা। আমি, আমার মনে হচ্ছে মারা যাচ্ছি। তখন ওরা জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাও? তখন আমি বলি যে সুতিঘাটা বোলেনপুর, ওই পাশেই আমার পুকুর বাড়ি। আমি বললাম যে সুতিঘাটা বলেন, আমার ফুপা ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের, সবাই চিনত। ওখানে আমি বললাম আমাকে গরুর গাড়িতে করে ওখানে নিয়ে যায়। ওখানে ছিল আমার ফুফুতো ভাই এমবিবিএস ডাক্তার আনোয়ার আলী, ওনার চিকিৎসায় আমি সুস্থ হয়। আমি 1 মাস 1.5 মাস বিছানায় পড়েছিলাম, হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না। এই 1.5 মাস পরে একটু সুস্থ হয়ে যখন কেবল একটু হাঁটতে পারি খুঁড়ায় খুঁড়ায়, তখন আপনারা চিনতেন যে ওই ফেরদৌসি প্রিয়, ভাই, ছোট ভাই হাসান শিবলি, ও টিএনটিতে চাকরি করত। ও ছাত্রলীগ, জেলা ছাত্রলীগের সহসভাপতি। ওকে দেখলাম একদিন দুপুর বেলায় সুতিকাটা বোলেনপুর আমার এই ফুপুর বাড়িতে, দুপুর বেলায় 3-4 জন মুক্তিযুদ্ধে যাবে, ওরা আসছে খালি পায়, লুঙ্গি পরা, কারোর প্যান্ট পরা, বিধ্বস্ত অবস্থা। যাই হোক, দুপুরের থেকে খাওয়া দাওয়া করে আমাকে শিবলি ভাই বললো যে বাবলু তুই কি এখন সুস্থ হয়েছিস? আমার ব্যাপারটা সবাই জানে, কারণ এই সব জায়গায় তো খবর হয়ে গেছে। আমি বললাম যে, বলে যে তুই হাঁটতে পারিস? আমি বললাম পারি একটু একটু। তখন ওখান থেকে এক কাপড়ে একটা প্যান্ট খালি পায়, 1.5 টাকা পকেটে ছিল, কাউকে না বলে আমি গোপনে ওখান থেকে শিবলির সাথে আমি ভারতে যাই। ভারতে বাবলু ভাই, আমি এখানে আপনাকে থামাচ্ছি।
আমরা এর পরের যে আপনার মুক্তিযুদ্ধে যাওয়া, ট্রেনিং করতে যাওয়া, ট্রেনিং থেকে আসা, এটা আমরা আরেকটা পর্বে আপনার শুনবো। কারণ আমাদের সময় স্বল্পতা, আর আমরা চাই যে প্রতিটা কথা, আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের কথা যেন মানুষ জানতে পারে, ধৈর্য নিয়ে শোনে, সময় নিয়ে শোনে। আমরা আপনাদের এখানে আমি এটা কন্টিনিউশন হবে যে আপনি যে মুক্তিযুদ্ধে গেলেন, মুক্তিযুদ্ধের আগের সময়টাতে যে পাক হানাদারদের নির্যাতন এবং এইভাবে যে তারা হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ এগুলো করলো, সবটা আপনি বিবরণ দিলেন, আপনি যা চাক্ষুষ প্রমাণ। পরবর্তীতে আপনি মুক্তিযুদ্ধে গেলেন, যুদ্ধ করে দেশটা স্বাধীন করলেন, সে গল্প আমরা আরেকদিন শুনবো। আপনার সাথে কথা বলে বাবলু ভাই আমার মনে হয় আমাদের দর্শকরাও অনেক কিছু জানতে পারবেন, আর আমাদের জানা উচিত, আমাদের দায় আছে এগুলো জানার, দেশকে জানার, দেশের জন্য যে আপনাদের ত্যাগ, এই যে রিক্সাওয়ালাটা, এই যে কিশোরী মেয়েটা ধর্ষিত হয়ে মারা গেল বা ধর্ষিতা হলো, এদের কথা আমাদের জানতে হবে। আজকে যখন শুনি যে জয় বাংলা স্লোগান দিলে মুখে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে, এইরকমই ইয়াং কোন ছেলে যখন বলে, তারা কেন বলছে, তাদের মনস্তত্ত্ব কি কাজ করছে, এগুলো আমাদের ভাবতে হবে। তো বাবলু ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, খুব অল্প করে, যে যদি 10 জন তরুণও শুনুক আপনার কথা। ইতিহাস জানতে হবে এবং পড়ালেখা করতে হবে, লেখাপড়ার বিকল্প নেই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আজকে বাংলাদেশের ছেলেমেয়েরা লেখাপড়া জানে না, লেখাপড়া তারা করেও না। কারণ আমি বিভিন্ন ভিডিওতে বা এই সাংবাদিকদের ভিডিওতে দেখেছি, গত বছর 21শে ফেব্রুয়ারি দেখেছি শহীদ মিনার ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, জিজ্ঞেস করলো যে আজকে কি দিবস, বলে শহীদ দিবস। কেন? বলে অনেক বড় যুদ্ধ হয়েছিল এই দিনে, তাই তাদের স্মরণে আমরা এখানে। কেউ কেউ মজা করে বলতেছে আজকে হচ্ছে বসন্ত উৎসব, সেই জন্য সেজে গুজে তারা শহীদ মিনারে আসছে শহীদ দিবসে। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক যে বাংলাদেশের ছেলে মেয়েরা পড়ালেখা তো করেই না এবং ইতিহাসও জানে না। তারা বিজয় দিবস কবে বলতে পারে না, স্বাধীনতা দিবস কবে। এর জন্য আমি কিন্তু মনে করি আমাদের পলিটিশিয়ানরা এর জন্য দায়ী। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের ভুল সিদ্ধান্তের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আমি পরে একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দরা সব নিজেদের চিন্তা চেতনায় ব্যস্ত ছিল। এবং বাবলু ভাই, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। পলিটিশিয়ানদের দোষ তো আমরা সব সময় দেই, কিন্তু যারা নাকি যে আমরা সো কল সিভিল সোসাইটি বলি, বা যারা এই যে শিক্ষক, যারা চিন্তক, যারা ইতিহাসবিদ, তাদের ফেলিওরিটিটা কিন্তু আমরা কখনো টেনে আনি না। তাদের কি ফেলিওরিটি নাই সোসাইটি গড়তে? এখন তো শিক্ষা ব্যবসা হয়ে গেছে, শিক্ষা তো এখন ব্যবসা, সর্বক্ষেত্রে ব্যবসা, এবং যার যার নিজের চিন্তা চেতনা, আর কিচ্ছু না। আমি কিভাবে বড় লোক হব, কোটিপতি হব, হাজার হাজার কোটি টাকার মালিক হব, গাড়ি বাড়ির মালিক হব, এই মানসিকতা। মোরাল বলে বাংলাদেশে আর কিছু আছে বলে আমার মনে হয় না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মোরালটা নষ্ট হয়ে গেছে। এবং এর জন্য আমাদের শিক্ষক, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং পলিটিশিয়ানরা একটা দেশকে কিন্তু সমৃদ্ধ করে এবং শিক্ষিত করে। শিক্ষকরা, আমাদের সবকিছুই কিন্তু কেমন যেন নষ্ট হয়ে গেছে, যার জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তো ইতিহাস জানে না, পড়ালেখাও করে না। এই যে দেখেন আজকে এই যে ছেলে মেয়েরা পথে নেমেছে, সব কিন্তু টাকা পয়সা সম্পদের চিন্তা, লেখাপড়ার দিকে কোনো খেয়াল নেই। এবং এর জন্য দায়ী কিন্তু আমাদের পূর্বপুরুষের ওই পলিটিশিয়ান এবং শিক্ষকরা। অবশ্যই দিক, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তা না হলে আমরা ধ্বংস হয়ে যাব জাতি হিসেবে।
আহ, অনেক ধন্যবাদ বাবলু ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন। তারপরে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে আপনার গল্প, যুদ্ধ, সমস্ত কিছু আমরা আরেকটা পর্বে শুনবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দৃষ্টিকোণ একাত্তরকে সময় দিয়েছেন, সেজন্য দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাকে অজস্র ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু দর্শক শ্রোতা, আহ বাবলু ভাইয়ের মতো বয়োজ্যেষ্ঠরা সবসময় আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেন, এবং আমরা মনে করি আসলে আমাদের কোথাও তো কোথাও ভুল হয়েছিল। আমাদের আসলে প্রকৃত শিক্ষা, ইতিহাস শুধু পুঁথিগত বিদ্যায় নয়, আমাদেরকে ইতিহাসটা জানতে হবে, এর মধ্যে রুট, আমাদের শিকড় খুঁজতে হবে, আমাদের প্রজন্মকে সেই শিকড়টাকে চেনাতে হবে। যদি আমরা নিজেরা নিজেদের শিকড় খুঁজে না পাই, তাহলে আমরা আসলে অস্তিত্বহীন হয়ে যাব এক সময়, যেটা ভাই, আমরা এখন যেটা আমরা এখন বুঝতে পারছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।